ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টুডেন্টস। আজকেও আমি ক্লাস 7-এর কিছু প্রশ্ন নিয়ে চলে এসেছি। আমি তোমাদের জানতে চেয়েছিলাম যে কোন ক্লাসের হলে তোমাদের ভালো হয়। তোমরা বেশিরভাগ জনই 7-8 বলেছো, তো 7 আগের দিনও দেখিয়েছি, আজকেও কিছুটা 7-এর দেখাবো, তারপরে আমি অন্যদিন ক্লাস 8-এর নিয়ে আসবো। তো চলো তাহলে দেরি না করে শুরু করি। আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা হচ্ছে ইউরোপের সামন্ততন্ত্র। কি বলছে, পশ্চিম ইউরোপে খ্রিস্টীয় নবম শতকে যে বিশেষ সামরিক ও রাজনৈতিক ব্যবস্থা উদ্ভব হয়েছিল তাই সামন্ততন্ত্র নামে পরিচিত। ত্রিভুজাকৃতি সামন্ত সমাজের একেবারে উপরের দিকে ছিলেন কারা? রাজা। তারপরের স্তরে সামন্ত এবং উপসামন্তরা, এবং সর্বনিম্ন স্তরে ছিল কারা? ভূমিদাস এবং কৃষকরা। সামন্ত প্রভুরা দুর্গ নির্মাণ করতেন এবং লৌহবর্ম পরিহিত বীর নাইটরা তাদের হয়ে যুদ্ধ করত। সামন্ত প্রভুরা তাদের খামারে ভূমিদাস বা সার্বদের খাটাতেন উৎপাদনের উদ্দেশ্যে। শুধু চাষবাস নয়, বাণিজ্য হতো, আর সেই বাণিজ্যের সূত্র ধরে গড়ে উঠেছিল বিভিন্ন নগর। খ্রিস্টীয় দ্বাদশ শতকে ইউরোপীয় সামন্ততন্ত্র চরম পর্যায়ে পৌঁছয় এবং তার পরবর্তী সময় ধীরে ধীরে তা ভেঙেও পড়ে। তারপরটা দেখো, ব্রহ্মদেয় ব্যবস্থা বলতে কি বোঝায়? দক্ষিণ ভারতের রাজাদের অনেকে স্থানীয় সামন্ত ব্রাহ্মণদের সঙ্গে ক্ষমতা ভাগ করে নিতেন। অনেক সময় রাজা ব্রাহ্মণদের জমি দান করতেন। ব্রাহ্মণরা অনাবাদি জমি ও জঙ্গল পরিষ্কার করে নতুন জনবসতি তৈরি করতেন। রাজা ব্রাহ্মণদের যে জমি দিতেন তার জন্য ব্রাহ্মণদের কর দিতে হতো না। ঠিক আছে, রাজার জমিদানের এই ব্যবস্থাকে ব্রহ্মদেয় ব্যবস্থা বলা হয়। মানে নিষ্কর জমি, যে জমি দান করা হতো সেটা কোনো কর নেওয়া হতো না। দেখো, বৌদ্ধ ধর্মে নির্বাণ বলতে কি বোঝায়? বৌদ্ধ ধর্মের একটি মতবাদ হলো নির্বাণ। নির্বাণ শব্দের অর্থ কি? এর অর্থ হলো মোক্ষ বা মুক্তি। বৌদ্ধ ধর্মমতে নির্বাণ লাভ করলে মানুষের বারবার জন্মগ্রহণ করতে হয় না। নির্বাণ বলতে বোঝায় মানুষের এমন এক অবস্থা যেখানে শোক, দুঃখ, কামনা, বাসনা, জরা, ব্যাধি, মৃত্যু প্রভৃতি ঊর্ধ্বে অন্তত সুখ, শান্তি লাভ করা যায়। ঠিক আছে, তারপর দেখো, অনেক সময় এটাও আসে, পঞ্চরত্ন কাদের বলা হয়? বাংলা সেন বংশের রাজা লক্ষণ সেনের রাজসভায় 5 জন বিখ্যাত কবি ছিলেন। এদের একসঙ্গে কি বলা হতো? পঞ্চরত্ন বলা হতো। 5 জন বিখ্যাত কবি কারা ছিলেন? জয়দেব, ধৈ, গোবর্ধন, উমাপতি ধর ও শরণ। এদের মধ্যে কবি জয়দেব ছিলেন রাজা লক্ষণ সেনের রাজসভার কবি। তিনি গীতগোবিন্দম কাব্য রচনা করেছিলেন। কবি ধৈ রচনা করেছিলেন পবনদূত কাব্য। আচ্ছা, এটা অনেক সময় আসে। পাল শাসনের তুলনায় সেন শাসন কেন বাংলায় কম দিন স্থায়ী হয়েছিল? বাংলায় পাল শাসন 400 বছরেরও বেশি স্থায়ী হয়েছিল। অপরদিকে সেন বংশের শাসন প্রায় 100 বছরের মতো স্থায়ী হয়েছিল। বাংলায় পাল শাসনের তুলনায় সেন শাসন কম দিন স্থায়ী হওয়ার কারণ হলো, এক হচ্ছে পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল যখন সিংহাসনে বসেন তখন তার প্রতি বাংলার জনগণের সমর্থন ছিল, কিন্তু সামন্ত সেন বা বিজয় সেনের ক্ষমতা লাভের ক্ষেত্রে সেরকম জনসমর্থন ছিল না। দ্বিতীয়, পাল শাসকরা বাংলা সমাজে যেভাবে নিজেদের গ্রহণযোগ্য করে তুলেছিলেন সেন রাজা তা পারেননি। তারপর আরেকটা দেখো, আলাউদ্দিন খলজির সময় দিল্লির বাজার দর নিয়ন্ত্রণ বিষয়ে তোমার মতামত লেখো। এটা অনেক সময় আসে, ইম্পর্টেন্ট প্রশ্ন। সুলতান আলাউদ্দিন খলজি বাজার দর নিয়ন্ত্রণ করেছিলেন। ঠিক আছে, আচ্ছা, সুলতান আলাউদ্দিন খলজির শাসন ব্যবস্থা সম্পূর্ণভাবে সামরিক শক্তির উপর নির্ভরশীল ছিল। তার জন্য তিনি এক বিশাল সেনাবাহিনীও গঠন করেছিলেন। তিনি সৈন্যদের নগদ অর্থে বেতন দিতেন এবং বেতন ছিল নির্দিষ্ট ও অপরিবর্তিত। ঠিক আছে, ওই নির্দিষ্ট বেতনে যাতে সৈন্যরা তাদের প্রয়োজনীয় জিনিস পেতে পারে তার জন্য বাজারের জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ তিনি করেছিলেন। বাজারের ধরন কীরকম ছিল? 4 ধরনের বাজার ছিল: মান্ডি, সেরাইয়াদাল, পশুর বাজার, হ্যাঁ, এবং প্রয়োজনীয় সাধারণ দ্রব্যের বাজার। বাজার পরিদর্শক রাজকর্মচারীও ছিল। বিভিন্ন ধরনের বাজার দেখাশোনা করার জন্য আলাউদ্দিন শাহানা ই মান্ডি, দেওয়ানি রিয়াসাত
বারিদ মানে যেটা গুপ্তচর বলছে মানে প্রভৃতি কর্মচারী নিযুক্ত করেছিলেন। বাজারে সরকারি নিয়মাবলী কী ছিল? আলাউদ্দিনের সময় বাজারগুলিতে যে নিয়ম মানে ছিল সেগুলি ছিল কি সরকারের বেঁধে দেওয়া নির্দিষ্ট দামে জিনিসপত্র বিক্রি করতে হতো, বেশি দাম নিলে কঠোর শাস্তি দেওয়া হতো, কোনো ব্যবসায়ী ওজনে যদি কম দেয় তার দেহ থেকে সেই সমপরিমাণ মাংস কেটে নেওয়া হতো। আর মতামত যেটা বলা হয়েছে, তোমার মতামত কি? তো আলাউদ্দিনের বাজার দর নিয়ন্ত্রণ সম্পর্কে বলা যায় যে এটি ছিল সেই যুগের বিস্ময় ও অভিনব এক প্রচেষ্টা। এর ফলে অসংখ্য সাধারণ মানুষ উপকৃত হয়। আলাউদ্দিনের বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থাকে সুলতানি যুগের শ্রেষ্ঠ প্রশাসনিক কৃতিত্ব বলা যেতে পারে। ঠিক আছে, আচ্ছা এটাও দেখো আসে অনেক সময়। মোহাম্মদ বিন তুগলক কী কারণে রাজধানী পরিবর্তন করেন? তার এই প্রয়াস সফল হয়নি কেন? সুলতান মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে স্থানান্তরণ করেন। তিনি নতুন রাজধানী দেবগিরির নাম পরিবর্তন করে রাখেন কি দৌলতাবাদ। এর কারণ কি ছিল রাজধানী পরিবর্তনের? সুলতান মোহাম্মদ বিন তুগলক কেন তার রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে নিয়ে গেছিলেন সে সম্পর্কে এখানে কিছু কিছু কথা আমরা জানতে পারবো। যেমন বৈদেশিক আক্রমণ থেকে রক্ষা, দ্বিতীয় হচ্ছে কেন্দ্রীয় অবস্থান, তারপরটা আমরা পড়ব ব্যর্থতার কারণ। তো প্রথমটা পড়ি। রাজধানী দিল্লি ভারতের উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলের সন্নিকটে অবস্থিত ছিল, তাই দিল্লিতে সর্বদাই বৈদেশিক আক্রমণের সম্ভাবনা ছিল, কিন্তু দেবগিরি ছিল সে আশঙ্কা থেকে অনেকটাই মুক্ত। দিল্লি সুলতানি সাম্রাজ্যের কেন্দ্রস্থলে অবস্থিত ছিল না, অপরপক্ষে দেবগিরি ছিল সাম্রাজ্যের কেন্দ্রস্থলে অবস্থিত। দেবগিরি উত্তর ভারত ও দক্ষিণ ভারতের মধ্যস্থলে অবস্থিত হওয়ায় প্রশাসনিক সুবিধাও ছিল। আর ব্যর্থতার কারণ দেখো, দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তরের কিছুদিন পর সুলতান আবার দেবগিরি থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরণ করেন, ফলে রাজধানী স্থানান্তরের প্রয়াস ব্যর্থ হয়। আর কারণগুলি যথারীতি এখানে দেওয়া হয়েছে: সুলতানের অস্থির চিত্ততা আর নাগরিকদের অসন্তোষ। এই অস্থিরতার জন্য দেবগিরিতে রাজধানী স্থানান্তরের পর সুলতানের দেবগিরির পরিবেশ পছন্দ হয়নি। দ্বিতীয়টা, সুলতান দিল্লির সকল নাগরিককে দেবগিরিতে যেতে বাধ্য করেছিলেন। দিল্লির নাগরিকরা পূর্বপুরুষের বাসস্থান ছেড়ে দেবগিরিতে নতুন বসতি গড়ে তোলা মন থেকে মেনে নিতে কিন্তু পারেননি, ফলে সুলতানের রাজধানী পরিবর্তনের প্রয়াস অল্পকালের মধ্যে ব্যর্থ হয়ে যায়। এই জন্য আমরা ইতিহাসে তোমার পড়েছি মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা হিসাবেও গণ্য করা হয় বা আখ্যা দেওয়া হয়েছিল এইসব কারণে। ঠিক আছে, মানে কোনো জিনিসটা তিনি বাস্তবায়িত করার আগে সেটা কী হতো তোমার সফল হতো না, তার হঠকারিতার জন্য বলো বা যাই বলো। তাহলে এইগুলোই তোমরা পড়বে, আশা করি ভালো রেজাল্ট করতে পারবে। আজ তাহলে এই পর্যন্তই রাখছি স্টুডেন্টস, ভালো থেকো তোমরা।